একবার হরিব হরিবল হরিবল একবার হরিবল যেভাবে সাজিলে দয়াল যেভাবে যেভাবে সাজিলে দয়াল তোমার লাগে ভালো আমায় তুমি তেমন করে যেভাবে সাজিলে দয়াল তোমার লাগে ভালো আমায় তুমি কেমন করে আমায় তুমি কেমন করে আমি কাঁদলে যদি আমি কাঁদলে যদি আমি আমি কাঁদলে যদি আমি কাঁদলে যদি ভালো লাগে আমি কাঁদলে যদি ভালো লাগে আমি কাঁদলে যদি ভালো লাগে কান্না সাধি সময় আমায় তুমি তেমন করে যেভাবে সাজিলে দয়াল তোমার লাগে ভালো আমায় তুমি তেমন করে জীবন ভরে ভেবেছিলাম ও দিন বন্ধু আমার জীবন ভরে ভেবেছিলাম দেখব তোমার মুখ সকল জ্বালা ভুলে গিয়ে জুড়াইব দয়াল জুড়াইব জীবন ভরে ভেবেছিলাম ও দিন বন্ধু আমার জীবন ভরে ভেবেছিলাম দেখব তোমার মুখ সকল জ্বালা ভুলে গিয়ে জোড়াইব দয়াল জুড়াইব ও যদি বাদে সাধিলে যদি বাদে সাধিলে যদি
বাদে সাধিলে তুমি এতটুকু, ও তোমার ইচ্ছা পূরণ করে যাও। আমায় তুমি তেমন করিলা, যেভাবে সাজিলে দয়াল তোমার লাগে ভালো, আমায় তুমি তেমন করিলা। দিনের বেশে সাজলে যদি ও দিন বন্ধু আমার, দিনের বেশে সাজলে যদি তোমায় পাওয়া যায়, দিনাতিদিন সম্বলবিহীন করে দাও আমায়। ও দয়াল করে দাও আমায়। দিনের বেশে সাজলে যদি, দিনের বেশে সাজলে যদি তোমায় পাওয়া যায়, দিনাতিদিন সম্বলবিহীন করে দাও আমায়। ও দয়াল করে দাও আমায়। ও যেন ভুলে না যাই, যেন ভুলে না যাই, যেন যেন ভুলে না যাই, যেন ভুলে না যাই সংঘাতে তোমায়, যেন ভুলে না যাই সংঘাতে তোমায়, আমায় এইটুক শক্তি দাও। আমায় তুমি তেমন করিলা, যেভাবে সাজিলে দয়াল তোমার লাগে ভালো, আমায় তুমি তেমন করিলা। অব্যক্ত বেদনা নিয়ে ও ও গুরু চাঁদ আমার, অব্যক্ত বেদনা নিয়ে ভ্রমি দেশে দেশে, মুখ দেখে দুঃখ বুঝে নিবে, কেহ নাই সংসারে। ও কেহ নাই সংসারে, অব্যক্ত বেদনা নিয়ে ও দিন বন্ধু আমার, অব্যক্ত বেদনা নিয়ে ভ্রমি দেশান্তরে, মুখ দেখে দুঃখ বুঝে নিবে, কেহ নাই সংসারে। ও কেহ নাই সংসারে, ও ব্যথা তোমা বিনা, ব্যথা তোমা বিনা, এই মন ব্যথা তোমার
যতীন বলে শেষের দাবি, ও ও দীনবন্ধু আমার, যতীন বলে শেষের দাবি, রহিল চরণে ভুলে নাহি যেও আমার জীবন মরণে। দয়াল জীবন মরণে ও তোমার মন জুড়ানো, তোমার মন জুড়ানো, ও দীনবন্ধু আমার, ও দীনবন্ধু রে, ও দীনবন্ধু দয়াল হরি আমার, দয়া ও দয়া দীনবন্ধু রে, ও দীনবন্ধু আমার, ও তোমার মনে জুড়ানো, ও তোমার মনে জুড়ানো, তোমার মনে জুড়ানো, তোমার মনে জুড়ানো গীতি গানে, তোমার মনে জুড়ানো গীতি গানে, ও তুমি আমায় পাগল করে দাও, আমায় তুমি কেমন করিলা যেভাবে সাজিলে দয়াল তোমার লাগে ভালো আমায় তুমি কেমন করিলা নমে বিশ্বপতি নিখিলের গতি পতিত পাবন হরি, তুমি সর্বাকার সাকার নিরাকার অনন্ত ভাব লহরী, এ বিশ্ব সংসার রচনা তোমার মধুর জ্যোৎস্না রাতি, তোমার মহিমা তোমার গরিমা দশ দিক উঠেছে মাতি, নদী চলে ধেয়ে তোমার দিকে চেয়ে বসে দেখি তাই কুলে, ওই পাখির কণ্ঠে আসি বাজে তোমার বাঁশি, তোমারই হাসি ফোটা ফুলে, জননীর স্তন্যে তোমার সৌজন্যে পরিপূর্ণ হেরিনু সুধা, শিশু তাই সুখে পেয়ে মায়ের বুকে ভুলেছে তৃষ্ণা ক্ষুধা, নিগাড়েও বন্ধু শিশিরের বিন্দু ফুলের পাপড়েও ভরে, জানো তোমার আশিস সোনালি ধানের শীষ এই বিশ্বে পড়েছে ঝরে, রোদে ফাটা মাঠ মরুময় ঘাট তরুগণ যখন মরে, সেই মরু মাঝে পরশার সাজে তোমারই করুণা ঝরে, রজনী নিজম চোখে নামে ঘুম বসে দেখি তাই আঁকা, ওই বনবীথি তলে জোনাকিরি দলে লিখে যায় আলোর লেখা, সে লেখার মধ্যে গদ্যেও পদ্যে তোমারই করুণা ছোটে, অন্তর ভিতর নীরব নির্ঝর ঝরিল কবির ঠোঁটে, কেহ বলে কালী, কেহ বনমালী, কেহ আল্লাহ, কেহ বা গড, কেহ বলে সূর্যটি, কেহ বলে ধূর্যটি, অনন্ত অসীমি গড,
নানা মত ছন্দে নিয়তই বন্দে আনন্দে মরত ভূমি, সবার নৈবেদ্য হে নির্বেদ্য গ্রহণ করিও তুমি। এদিনই ভিখারি কাঙাল পূজারি কি দিয়ে পুজিব আমি, শুধু নয়ন জল দিলাম চরণ তল গ্রহণ করিও স্বামী। বন্দনা বলতে গেলে অনেক সময় যাবে চলে, সভাতলে বেশি বলে প্রয়োজনে কিছু নাই। কবিগান শুনবার তরে যত ভক্ত ভক্তা নারী নরে এই আসরে এসেছেন, প্রত্যেকের চরণ পরে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে গান হচ্ছে কবি, আমি তো কবি নই, শুধু ছবি। কবির প্রতি তবুও দাবি রাখি, তাই এই মহাজন যারা আছেন আমি তাদের চরণ ভরসা করে আসরে দাঁড়াই। আপনারা একটু আমাকে আশীর্বাদ দেবেন। এই কবি কাব্যের ধারা প্রবাহিত যখন হয়, সেই ধারায় প্রবাহিত হলে পরে কত প্রেম ধন মিলতে পারে আমি হৃদয়েতে জানি সুনিশ্চয়। এই যে কবি গানের ধারা, আমার কবি রসরাজ তারক গোসাই যিনি, সাধন সরকার, বাড়ি কোথায়? হ্যাঁ, হরিশহাটা, সরিষাডাঙ্গা, হরিবল। এই সাধন দত্ত মহাশয়, সাধন সরকার, নামের সঙ্গে তার ব্যক্তির সঙ্গে যখনই মেলে তখনই নামের পরিপূর্ণতা প্রাপ্ত হয়। তো এই নাম সাধন সরকার মহাশয়, উনি কে পেয়েছেন গানের মধ্যে জানি না, কিন্তু আমি আপনার চরণে আমি প্রার্থনা করি। এই জগতে কতবার এসেছি, কতবার গিয়েছি তা তো জানি না, অজানা। তা আবার যদি কখনো এই মানব জন্ম ধারণ করতে পারি, আমি যেন একজন মানুষ হয়ে আসতে পারি, আমি যেন মানুষ হয়ে এসে মানুষের সঙ্গ করে সে হরিনাম করতে পারি, এই আপনার চরণে আমি এই প্রার্থনা জানাই। হরিবল হরিবল। কি যেন বলতে গেছিলাম মনে নেই। যাই হোক, আজকে কবিগানের যে বিষয়, অতীব সুন্দর বিষয়। আমার দাদু ভাই উৎপল এসে কয়েকটা কথা, ছোট্ট ছোট্ট কয়েকটা কথা রোপণ করে গেল। আমি সভাতল শনিবারে পাই। তার প্রথম কথা ছিল কি, এই যে মতুয়া মতুয়া শুনি, মতুয়ার আদর্শ কি, মতুয়া বলে কারে, এই একটা তার জিজ্ঞাসার বিষয় ছিল। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করেছিল কি, সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে। আমরা সনাতন ধর্মের নাম শুনেছি, সনাতন শব্দের অর্থ কি, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, অব্যয় অক্ষয় শাশ্বত নিত্য যাহা সনাতন বলে তাহা। তো এই সনাতনের মধ্যে আবার সূক্ষ্ম বিষয় এলো কি করে। হরিচাঁদ ঠাকুর নাকি এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রতিষ্ঠিত করবার জন্যে এই সফলাডাঙ্গায় এলেন। তার লীলাভূমি শ্রীধামরা কান্দিতে এই সূক্ষ্ম সনাতন ধর্মের যে আদর্শ, যে কর্মাবলী তিনি তা প্রচার করেছেন। তা এই সূক্ষ্ম কথাটি কি করে এলো, ইহার মাহাত্ম্য কি, এই ছিল তার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন ছিল কি, ভক্ত ভগবানের সাথে পূজা পায়। ভালো কথা, ভক্ত ভগবানের সাথে পূজা পায়। যেমন রেফারেন্স দিয়েছে কি অশ্বিনী গোসাই। হ্যাঁ, কোনভাবে বিবাহিত হলে ভক্ত এবং ভগবান একত্ব অবস্থায় আসে,
এইটাই তার জিজ্ঞাস্য ভিউ। তার কারণ পূজা পাঠটাই ওগুলি কথা নয়, কথাটা হচ্ছে ভগবান এবং ভক্ত কোন অবস্থায় এলে একীভূত রূপ পায়, অর্থাৎ একাত্মবোধ হয়। এইটাই তার প্রশ্নের ভিউ। চতুর্থ প্রশ্ন কি করেছিল? গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন হলেন। আমরা শুনেছি রামায়ণে রাম নাকি পতিত পাবন, আবার দাপর যুগে ভাগবতে পেলাম কৃষ্ণ নাকি পতিত পাবন, আবার কলিযুগে নবদ্বীপ লীলা শ্রীমন মহাপ্রভু তিনিও নাকি পতিত পাবন। কিন্তু এত পতিত পাবন তারা হয়েছিল, পাবন শব্দের অর্থ কি? উদ্ধার করা, তাই না? পতিতকে যিনি উদ্ধার করেন, ইহার ইজ ইকুয়াল টু ইহার নাম হয় পতিত পাবন। তা গুরুচাঁদ ঠাকুর পতিত পাবন হলেন কি করে? তিনি পাবন করলেন কি রূপে? এইটা তার জিজ্ঞাস্য ছিল। কিন্তু প্রথমবারে মহানন্দ হালদার এসে তার জবাব দিলেন। দ্বিতীয়বার এসে আবার সেই মহানন্দ হালদার মহাশয়ের ভূমিকায় দাঁড়িয়ে আমার এই বাবাজি জগদীশ সরকার তিনিও জবাব দিলেন। এখন আমরা যদি একই ভূমিকায় জবাব দিতেই থাকি, বলেন কবি গানটা কি? পাটোয়ারি বুদ্ধি, যুক্তি তর্কের প্রতিপাদ্য বিষয়। এখন খালি যদি জবাব দিতেই থাকি, সারা রাত বসে জবাব দিলাম, কিন্তু সেই জবাবের যদি আর্গুমেন্ট না হয়, জবাবের মধ্যে যদি ত্রুটি না ধরতে পারে, তাহলে কবি গানের বিষয়ে ফুটতে পারে না, পরিপূর্ণতা আসে না। তার কারণ প্রতিপক্ষের যুক্তি যত শক্ত হবে, জবাবের ভিত তত ভালো হবে, শক্ত হবে। এখন আমরা প্রত্যেকেই যদি জবাব দিয়ে যাই, খালি জবাব দেই, জব বুনেই গেলাম, গম তো আর হবে না, ওই জবের চাষই করা হবে। কারণ আপনারা বলুন ভেবে আমি কোন দলে যাই? আমি ওই প্রশ্নকর্তার দলে থাকবো, না এই জবাবদাতার যে দল বাঁধছে এই দলে যোগ দেব? আর খালি জবাব দিলে কবি গান কিন্তু থাকলো না। এই কাটনির যদি প্রকৃত রূপে যুক্তি দাঁড় করাতে হয়, যে প্রশ্ন যে জবাব দিলেন ও ছাই হয়ে যাবে, উড়েই যাবে, ও থাকবে না। থাকবে মতুয়া বলে কারে। তবে আমি একটা পন্থা অবলম্বন করি, আমি দাদু ভাই তো ওদের কাছে, তাই না? আমি মধ্যস্থতা নেব। আমি কারো পক্ষেও যাব না, কারো বিপক্ষেও যাব না। আমি মাঝখানে দাঁড়িয়ে আমি তৃতীয় ব্যক্তি হয়ে কয়েকটা কথা উভয় পক্ষকে বলতে চাই। আমি ওই কার আবার শত্রু হব বলেন? এই বুড়ো বয়সে যদি কই ওই শালায় আমার প্রশ্ন উড়াই দিছে, আর একজনে যদি কই বসে ধর মশাই বুড়ো ভাম এসে আমি এত সুন্দর জবাব দিলাম, সেই জবের ছাতু বানাই উড়েই দিয়ে গেল, তা আমি এই শত্রুতা লাভ করতে যাব কেন বলুন দেখি? তাই আর কয়দিন বাঁচবো? আর দিন ওই 3.5 দিন হয়তো বাঁচবো। তো এর মধ্যে আর আমি কারোর দলাদলির মধ্যে নাই। আমি মধ্যপন্থা অবলম্বন করে কয়েকটা কথা বলতে চাই। আমি এদিকেও বলবো, কার্তিক মাসে বাংলাদেশে যারা ছিলেন, কার্তিক মাসে জল নষ্ট হয়ে যায় না হয়তো, তখন মাছ গাবায় বলে, আমাদের চলতি ভাষায় গ্রাম্য ভাষায় গাবায়। তার কারণ মাছ এরকম উতরাই ওঠে, জলের ভর দিয়ে আটে প্রায়। তো বোয়াল মাছ গাবানো দেখছেন? বোয়াল মাছ কীরকম গাবায়? ওই বোয়াল মাছের ওই মুখের উপরে দেখবেন বড় লম্বা লম্বা একটা রড থাকে, দাড়ি। তো বোয়াল মাছ গাবায় কীরকম? এইরকম গাবায়, এদিকেও গাবায়, এদিকেও আমার, ওদিকেও আমার, এদিকেও আমার, ওদিকেও আমার। আমি সেই বোয়াল মাছ গাবানোর মতো কয়েকটা কথা কইয়ে যাই। হরি বল। শোনেন, এই গল্প টল্পে ভালো না বেশি, হ্যাঁ? এই গল্প আমার জন্য নয়,
না, এই কবিরা আসলে কবিরা আমার বড় একটা দুঃখ হয়, এরা সরকার হয় কিন্তু কবি হয় না। এরা একটু সুর টুর জানে, ওই কয়েকটা গান টান সম্পর্কে একটু বুঝে শুনে নিয়া তারপরে গান গাইলো, কয়েকটা গল্পের চাটাম খুলে দিল, ওই গেল কবি গান। এরা কবি গান কয়। কবি গান হারিয়ে যাচ্ছে। কবি গানের যে আদর্শ, যে ভাব, যে বৈশিষ্ট্য, একজন কবি একজন সমাজের শিক্ষক। একটা স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, সেখানে কয়েকশো ছাত্র ছাত্রীর একজন শিক্ষক থাকে, তাই না? 5-7 জন শিক্ষক থাকে। তারা কয়জনের শিক্ষক? ওই 4-500 ছেলে মেয়ের। আর একজন কবি গোটা মানব সমাজের শিক্ষক হয়। একজন কবির আদর্শ গ্রহণ করে মানুষ সৎ পথে যেতে পারে, উন্নত পথে যেতে পারে। আমার কবি রসরাজ তারকচন্দ্র সরকার মহাশয় যিনি, তিনি একজন কবি ছিলেন। পাগল রাজেন্দ্র সরকার, তিনি একজন কবি ছিলেন। পাগল রাজেন্দ্র সরকারের একটা গানের মধ্যে আছেন যে কমল নয়লো কমলিনী, নয়ন যদি কমল হতো, কমলে কি জল জমিত, প্রেম বাড়ি পরিপূরিত, প্রেম নয়নে প্রেম চাহনি। দেখছেন কবির কবিত্ব কেমন, কবির কাব্য কেমন। আমি এই কবি জগতে আসি কেমন করে জানেন? কিভাবে আসি? আমার গুরুদেব পরম পূজ্যপাদ ছোট রাজেন্দ্র সরকার মহাশয়, উনি সম্পর্কে আমার মামা হন, বড় মামা। আমার 2 ভাই, কালিদাস সরকার এবং রাজেন সরকার। তা একটা কবি গানের আসরে ওনারই লেখা একটা গান, একটা পদ আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যে এতদিন শিখেছি যে বিদ্যে, সবই দেখি অবিদ্যে, মিছে মায়া বিদ্যে শিখে সবই হারালাম। দেখেছেন কবির কাব্য কেমন, কবির কাব্যের প্রতিভাটা কেমন। এতদিন শিখেছি যে বিদ্যে, সবই দেখি অবিদ্যে, মিছে বিদ্যে শিখে সবই হারালাম। আমি ওই কথাটা সঙ্গে সঙ্গে ধরেছি। ব্যাপারটা কি হলো? তাহলে আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, যে লেখাপড়া করি, এটা কি বিদ্যা নয়? তাহলে এর পরেও কোনো বিদ্যা আছে নাকি? উনি যখন আসর থেকে বেরোলেন, আমি প্রণাম করে বললাম, মামা আমার একটা কথার জবাব দিতে হবে। এটা আসরের জবাব দেবেন না, এটা আপনার ভাগনাকে বলবেন যে কি কথা বলতে হবে। এতদিন শিখেছি যে বিদ্যে, সবই দেখি অবিদ্যে, মিশে বিদ্যে শিখে সবই হারালাম, এই কথাটার তাৎপর্যটা কি? তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই যে আমরা পড়াশোনা করি, আমি তখন কেবল মাধ্যমিক পাশ করেছি, ম্যাট্রিক পাশ করেছি বাংলাদেশে। আজকে নয়, সেই 1975 সাল। তখন আমাকে বলল কি, বাবা এই কথাটা যদি বুঝতে হয়, এখনই তোকে যদি বুঝাই তুই বুঝতে পারবি না। এমন একটা সময় আসবে তুই নিজের থেকে এই কথাটি বুঝতে পারবি। সেটা কেমন জানেন? বিদ্যা কয় প্রকার? 2 প্রকার। একটা পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। অপরাবিদ্যা বলে কারে? এই যে আমরা স্কুল কলেজে পাঠ্য বই পড়ে আমরা শিক্ষিত হই, ইহাকে অপরাবিদ্যা বলা হয়। আর পরাবিদ্যা কি? যে বিদ্যার পরে আর কোনো বিদ্যা থাকে না। শ্রেষ্ঠ, পরা শব্দের অর্থ শ্রেষ্ঠ। এই সেই বিদ্যা যদি অর্জন করা যায়, পরাবিদ্যাকে, পরাশক্তিকে যদি অর্জন করা যায়, তাহলে তার মতো শিক্ষিত ব্যক্তি জগতে থাকে না একজন। সেই পরাবিদ্যায় কি হয়? জ্ঞান লাভ হয়, ভক্তি লাভ, বিশুদ্ধ ভক্তি হয়, বিশুদ্ধ প্রেম হয়। আর সেই প্রেম থেকে অনুরাগ হয়, রাগ হয়, মহাভাবের বন্যা বয়ে যায়। সেই বিদ্যা অর্জন করতে পারলে, এই জন্যে এই গানটি যে এতদিন শিখেছি যে বিদ্যে, সবই দেখি অবিদ্যে, মিছে বিদ্যে শিখে সবই হারালাম।
আজকে আমার হরিতত্ত্ব জানতে হলে সেই পরাবিদ্যার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, নাইলে ওই যে কয়েকখানা বই পড়ে আমার হরি ঠাকুরকে জানা সম্ভব নয়। তিনি কি লীলা করলেন? মতুয়ারা বলেন কি, মতুয়ার প্রেম ব্রজপ্রেম, তাই না? তো ব্রজপ্রেমটা কেমন? অহৈতুকী ভক্তি, যে ভক্তির মধ্যে হেতু নাই, যে ভক্তির মধ্যে আমি নাই। আমি যখনই স্বামীত্বে পৌঁছে গেল, ওই মতুয়ার ভক্তি সেই ব্রজ ভক্তি একীভূত হয়ে গেল। ইহার আগে নয়। আমার অশ্বিনী যেমন, অশ্বিনী গোসাই, এই যে অশ্বিনী গোসাই গান লিখতেন, এই হরিসঙ্গীত আমরাও গাই, মহাসংকীর্তন গাই। হরিসঙ্গীতের ডেফিনিশনটা কি আর মহাসংকীর্তনের ডেফিনিশন কি? ইহার আদর্শ কি? ইহার ভাব কি? হরিসঙ্গীত কেমন? আমার গুরুচাঁদ ঠাকুরের নিজ মুখের স্বীকৃতি। যখন কিছু গান লেখা হয়ে যেত, দেখেন অহৈতুকী ব্রজভক্তি কাহাকে বলে? আমিত্বহীন। যখন কিছু গান লেখা হয়ে যায়, অশ্বিনী ঘোষে ওড়াকান্দি যায়, ওই খাতা কানি বাবার হাতে দিয়ে বলে, বাবা অগুরুচাঁদ, পরবর্তীতে রেডি থাকবে গণপতি তুমি গান সরকার, লিখেছো, গণপতি সরকার, তুমি তোমারই পরবর্তীতে লেখা রেডি গান। থাকবে। এটা তুমি একটু দেখো। কোনোদিন অশ্বিনী বলে নাই যে আমি এই গান লিখেছি। অশ্বিনীর মুখে বোধহয় কোনোদিন আমি কথাটি ছিল না। আমি কথাটি ছিল না। তিনি বলতেন, ও বাবা তোমারই লেখা গান তুমি একটু দেখে দাও। এমন কয়েকটি গান লিখে যখন গেলেন একবার, সেই গান যেমন করেছি মহাযজ্ঞের আয়োজন, হরিপ্রেম বন্যা এসে ভেসে যায়, কতদিনে ঘুষবে গুরু আমার সাধন ভজন পৈশাস বৃত্তি, আমার সুখ অভিলাষ হবে বিনাশ, ওই গুরু পদে হবে আরতি। এই যে এই সব ধরনের কয়েকটি গান লিখে যখন নিয়ে গেলেন, গুরুচাঁদ ঠাকুরের পাদ পদ্মে খাতাখানি হাত রেখে বললেন, বাবা তুমি এই কয়েকটি গান লিখেছ, আবার একটু গানটা একটু দেখে দাও। গুরুচাঁদ ঠাকুর এই গান কয়েকটি দেখে তিনি যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন। রুদ্রমূর্তি ধারণ করে অশ্বিনীকে বলছেন, তোর এই গান কেউ গাবে না, তোর এই গান কেউ শুনবে না, তোর এই গান ওই নবগঙ্গার জলে বিসর্জন দিয়ে আয়। অশ্বিনী গোসাই খাতাখানি হাতে নিয়ে গুরুচাঁদ ঠাকুরের পাদ পদ্মে পুনরায় রেখে বললেন, বাবা আমি সাধুগুরু মহাজনের মুখে শ্রবণ করেছি, তোমার শ্রীপাদ পদ্মে নাকি স্বয়ং মকর বাহিনী গঙ্গে অবিরল বিরাজ করে। সেই মকর বাহিনী গঙ্গে তোমার শ্রীপাদ পদ্ম দৌত করে দেয়। তুমি গঙ্গায় বিসর্জন দিতে বলেছ, আমি তোমার শ্রীপাদ পদ্ম গঙ্গায় বিসর্জন দিলাম। যখন এই কথা বলে, গুরুচাঁদ ঠাকুর স্বয়ং অশ্বিনীকে তুলে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, তাই অশ্বিনী রে, তোর এই গান কেমন জানিস? সেই মহাসাগরের অতল তলের মানিক। এই গান যদি কেউ বোঝে, তার আলাদা করে জীবনে সাধন করা লাগবে না, আলাদা করে তার সাধন করা লাগে না, যদি হরিসঙ্গীত কেউ বুঝতে পারে গো। এই হরিসঙ্গীত মহাসংকীর্তন, সেই মহাজাগতিক জগতের মহৎ ব্রহ্মের সেই মহৎ তত্ত্বের বিষয় ভাবগুলি লেখনের মাধ্যমে আমার কবি রসরাজ তারকচন্দ্র সরকার প্রকাশ করে দিলেন। কোথাকার কথা? মহাজাগতিক জগতের মহাভাবময় তথ্য, মহাভাবময় তত্ত্ব তিনি কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে প্রকাশ করে দিলেন। তাই তো মহাসংকীর্তন। কেন মহাসংকীর্তন হলো? এই কারণে মহাসংকীর্তন। এই জন্যে এই যে ভাব, যে মতুয়া বলে কারে, আমরা সাধারণ অর্থে বুঝি
মতুয়া নামে প্রেমে মাতোয়ারা যেই জন, মতুয়া সেই জন, তাই না? আমরা এই কথাটা কিন্তু সবাই বলি, কিন্তু আরও একটা তাৎপর্য আছে, একটু ভালো করে শুনবেন। মতুয়ার তত্ত্ব, মতুয়া, এই মতুয়া নামটা পেল কোথায়? আমার হরিচাঁদ ঠাকুর তিনি ভক্তবৃন্দ নিয়ে তিনি গ্রামে গঞ্জে হরিনাম প্রচার করে বেড়ায়। আর এই হরিচাঁদ বিরোধী মানুষ যারা ছিল তারা কিন্তু গালাগালি দিল মত বলে গালাগালি দেয়। তার কারণ ওদের মত্ততা এসে গেছে, দেখ ওরা মেতে গেছে, এই মেতে যাওয়ার থেকে মত্ততা, আর মত্ততা থেকে মতুয়া। আমার ঠাকুর দেখলেন আমি যে কার্য সাধন করবার জন্য এসেছি, ওরা যদিও বিরোধী ভূমিকায় দাঁড়িয়ে আমাকে গালাগালি করছে, তথাপি কথাটি সত্য। তাই ঠাকুর বলেছিলেন আজ থেকে তোরা মতুয়া, আজ থেকে তোরা মতুয়া। আর এই মতুয়া শব্দে আবিধানিক অর্থ কি জানেন? এর একটা আবিধানিক ব্যাখ্যা আছে। মতুয়াকে ভাঙেন, সন্ধি বিচ্ছেদ করেন, মত যোগ উয়া, মত যোগ উয়া, এই মতুয়াকে সন্ধি বিচ্ছেদ করে দেখুন, এই হয়, তাই না বাবা? তোমরা শিক্ষিত মানুষ, তো আমি তো লেখাপড়া জানি না, ভালো ব্যাকরণও বুঝি না। তাহলে মত যোগ উয়া, এই মতুয়া শব্দের মধ্য দিয়া যে প্রণব বীজ ওমকার ধ্বনিত হয়, এই মতুয়া নামের মধ্য সে দিয়া সেই মহাপ্রণব বীজ যা মন্ত্র, যাহা প্রত্যেকে মতুয়ার মধ্য দিয়া তাহা আজকে ঝংকারিত হচ্ছে দুনিয়ায়। মত যোগ উয়া, প্রণব মন্ত্র কি? অ উ ম, ওম শব্দ হয়। এই যে ওম শব্দ সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির বীজ, এই জগৎ সংসারে দেখিবারে পাই। সেই সৃষ্টির বীজ ধারণ করে মতুয়ারা নগরে নগরে হরিনাম করে বেড়ায় ভাই। এই হচ্ছে মতুয়ার আদর্শগত, ভাবগত, তত্ত্বগত অবস্থা। ওই নামে প্রেমে মাতোয়ারা যেই জন, মতুয়া সেই জন, এই কথাটাই নয় শুধু, এর পরেও আছে এই যে প্রণব নাদ বীজ, এই মতুয়ার বাজারে, মতুয়ার মধ্যেই বিরাজ করে।